যে কদিন ধরেই সেনাবাহিনী সেনা প্রধানকে নিয়ে অনেক রকম গুঞ্জন বা খবর আমরা শুনতে পাচ্ছি, কানাঘুষা চলছে। এর মধ্যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, সে সম্পর্কে একটা ব্রিফিং আমরা পেলাম, এবং আজকে সেনা প্রধান অফিসারদের সাথে একটা বৈঠক করেছেন। আমি একটু শুরুতেই, যেহেতু বিষয়টা আলোচনা আসার আগে, শুরুতে একটু জানতে চাই আপনারা কি এই বিষয়বস্তু, সেনা প্রধানের বক্তব্য বা সেই বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানেন? জনাব আবু আলম শহীদ খান দেখেছেন বিষয়বস্তু সম্পর্কে? না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখেছি, বাট এটা তো কনফার্ম কিছু না। মানে মেইন স্ট্রিম মিডিয়ায় আমি দেখিনি গত 3-4 ঘন্টা আগ পর্যন্ত কোনো কিছু এসেছে কিনা। আর সেখানে একটা বৈঠক হয়েছে, সেনাপ্রধান বক্তব্য রেখেছেন, দরবার বলে যেটাকে, সেখানে অন্যান্য বক্তব্য রেখেছেন। তো ভাষা ভাষা কিছু খবর টবর ভেসে আসছে, বাট কনফার্ম কিছু আমি জানি না। জি। আপনি কি এটি একটু বলতে পারেন, আমি যতটুকু শুরু করার আগে কথা বলছিলাম, শামীম পাটোয়ারিও হয়তো এই কন্টেন্ট সম্পর্কে জেনেছেন, বিষয়বস্তু কি সেটা সম্পর্কে তো পড়েছেন, কিন্তু জনাব আবু আলম শহীদ খান, আপনি কি এটা বলতে পারেন মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে কেন আসলে সেই বক্তব্যগুলো আসছে না? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি আমরা ভাষা ভাষাভাবে পেতে পারি, বা যদি আমরা সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলেও জানতে পারি, কেন মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোতে আসেনি? একটা কারণ হতে পারে যে এখানে রেস্ট্রিকশন আছে হয়তো। একটা কারণ যেটা সব অনেক সময় থাকে। দরবারটা তো উন্মুক্ত ছিল না, যেখানে মিডিয়াকে তো যেতে বলা হয়নি। যখন মিডিয়া সেখানে হাজির না থাকে, তখন তাদের অন্যান্য সূত্র থেকে তারা জানতে পারতেন, বাট তারা তখন হয়তো এটা প্রচার করতে চান না যে কি থেকে কি বলবেন এবং সেটা ঠিক বলবেন কিনা। এইসব কারণ থাকতে পারে। জি। কিন্তু আসলে খবরটা তো চলেই আসে, আমরা জেনেই যে আলোচনা হয়, বরং মনে হয় যেন মেইন স্ট্রিমে আসলে বিশ্বাসযোগ্যভাবে একটা আলোচনা, গুজবের জায়গাটা হয়তো কমতে পারতো। শামীম পাটোয়ারি, ব্যস্ত শামীম পাটোয়ারি, আহ, মানে আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, যতটুকু কন্টেন্ট বা বিষয়বস্তু সম্পর্কে জেনেছেন, আপনার কি মূল্যায়ন, কি হলো কথা, সেটাও যদি আমি একটু বলেন আপনার জানা মতে। আমি যেটুকু ফেসবুকে দেখেছি যে একটা সামারি, সেখানে সেনাপ্রধান বলেছেন যে দেশে চরম অরাজকতা চলছে। উনি ইলেকশনের কথা বলেছেন, সুন্দর ইলেকশনের কথা বলেছেন, এবং বলেছেন পরিবেশ সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর সাথে আলাপ করা হয়নি, একটা নির্বাচিত সরকার তো এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে না। এটা আনাতন্তিক সোর্স। এবং মেইন স্ট্রিম মিডিয়া আসেনি কেন? আসলে আইএসপিআর থেকে কোনো বিবৃতি না দিলে সেনাবাহিনীর কোনো বিষয় সাধারণত মেইন মিডিয়া বা অন্য কোনো ছাপাতে পারে না, কারণ সেখানে একটা গুজবের সংখ্যা থাকে। ওরা আপনার সাথে এটাও একমত যে একটা জিনিস পরিষ্কারভাবে ছাপিয়ে দিলে তখন আর গুজবের আশঙ্কা থাকে না। সেনাপ্রধান বাংলাদেশের এই গত 1 বছরে যতটুকু আমি দেখেছি, ইজ দ্য অনলি ম্যান, ওয়ান অফ দ্য ভেরি ফিউ ম্যান যারা রেশনাল, রিজনেবল, দেশপ্রেমিক এবং স্ট্যাবল ভূমিকা পালন করেছে। ব্যুরোক্রেসি বাংলাদেশে ভেঙে পড়েছে, বিশেষ করে আন্দোলনের পরে। ব্যুরোক্রেসির মধ্যে শঙ্কা, তারা কখনো আগে রিজিমের দালাল, কখনো আগে রিজিমের সুবিধাভোগী, তারা ঠিক মন খুলে কাজ করতে পারছে না। পুলিশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত। এবং পুলিশের সাথে গত 2 দিন আগেও দেখলাম ধানমন্ডিতে 4 জন সমন্বয়ক যে ভাষায় কথা বললো একজন ওসির সাথে, যিনি পোশাক পরা অবস্থায় ছিলেন, তাকে বলেছে আপনি কত টাকা নিয়েছেন অ্যারেস্ট না করার জন্য। এগুলো তো করলে তো পুলিশ কাজ করতে পারবে না, কারণ তার জুনিয়রের সামনে, মিডিয়ার সামনে যখন তাকে ছোট করা হবে, চেইন অফ কমান্ড থাকবে না। একটা ইনস্টিটিউশন রয়ে গেছে সেনাবাহিনী, একটা ইনস্টিটিউশন যেটি দেশকে বাঁচাতে পারবে, দেশকে ধরে রাখতে পারবে। সেখানেও মাঝে মধ্যে আঘাত আসছে। ওয়াকারের সাহেবের বিরুদ্ধে অনেক সময় বিবৃতি দিয়েছে, পিনাকি সাহেব দিয়েছে, অনেক সময় রাফা থেকে একটা মিছিলও করার ট্রাই করা হয়েছে। বাট এই ইনস্টিটিউশনটা ঠিক রাখতে হবে, রাষ্ট্র ঠিক রাখতে হবে। আমাদের যে কোনো সময় মায়ানমারের সাথে যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময় আমাদের আরাকান আর্মির সাথে যুদ্ধ লাগতে পারে, আমাদের ইন্টারনাল সিভিল ডিসঅর্ডার ক্ষেত্রে আর্মি মোতায়েন করা হতে পারে, অলরেডি মোতায়েন হয়েছে। তখন স্টেট অফ এমার্জেন্সি দিতে হতে পারে, কে ইমপ্লিমেন্ট করবে? সেনাবাহিনী। ওই প্রতিষ্ঠানটাকে আনটাচ রাখতে হবে এবং তাদের প্রফেশনাল অপিনিয়ন গ্রহণ করতে হবে। এবং গত 8 মাসে আমি মনে করি সিএএস, চিফ অফ আর্মি স্টাফ, উনি কোনো অযৌক্তিক আনরিজনেবল কথা বলেনি। তবে এর আগে ওনার বক্তব্যে খুব স্ট্রিক্টলি বলা ছিল ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে, আপনাদেরকে ওয়ার্ন করছি। আম, পরে আমাকে বলবেন না আমি বলিনি, যুদ্ধ অবস্থা হতে পারে। উনি খুব আশঙ্কার কথা বলেছিলেন, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের কথাটা সেই সময় উনি বলেছিলেন। এখন ইন দ্য মিন টাইম একটি মানে অফিস অর্ডারে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আদালতের রায় না পাওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই রায়, আদালতের রায় না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশটাকে ভিত্তি করে নির্বাচন কমিশন অথবা আজ্ঞা পাওয়া নির্বাচন কমিশন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। তো সেখানে একটা ডায়মেনশন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তো ফ্রি ফায়ার ইনক্লুসিভ ইলেকশনটা সামনে হবে কিনা এটা নিয়ে একটু ডাউট আছে, কারণ ইনক্লুসিভ ইলেকশনটা সবার পার্টিসিপেট করতে হয়। একটা বড় দল বা ছোট দল অংশগ্রহণ না করলে ইলেকশনটা ইনক্লুসিভ হচ্ছে না। তো সেক্ষেত্রে দুটি বিষয় খুব লক্ষণীয়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনের প্রয়োগটা এখানে সঠিক হয়েছে কিনা। দুই, সন্ত্রাস দমন আইনে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত বা আদালতের রায় না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। এটা তো আপনি বিচারের আগেই বিচার করে ফেললেন, বিচারের রায়ের আগে বিচার হয়ে গেল। বিচারের পরে যেটা হওয়ার কথা, এটা বিচারের আগে হলো, এবং সেটাই তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন অ্যাক্ট করলো। নির্বাচন কমিশন অস্থায়ীভাবে টেম্পোরারি নিবন্ধন বাতিল করতে পারে কিনা,
কারণ আপনি টেম্পোরারি একটা নিবন্ধন বাতিল করলেন, এর মধ্যে একটা ভোট হয়ে গেল, পরে আবার নিবন্ধন রিভাইভ হলো, তখন তো সে বলতে পারে যে আগের ভোটে আমার নিবন্ধন স্থগিত রাখা হয়েছিল, আমি আবার ভোট চাই। এই সমস্যা হতে পারে। এনিওয়ে, নাও আমি আজকে ঢাকা শহরের সারাদিন বাইরে ছিলাম। ঢাকা আর কোনো হ্যাবিটেবল শহর নাই। 3.5 ঘন্টা লেগেছে হাইকোর্ট থেকে বাড্ডায় যেতে আমার। শাহবাগে বসেছিলাম গাড়িতে প্রায় 1.5 ঘন্টা, 1.5 2 ঘন্টা। মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ট্রাফিক নাই, হাজার হাজার গাড়ি, ভয়াবহ অবস্থা। দেশে রাষ্ট্র বলে কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, আজকে এই ঘটনা, কালকে এই ঘটনা, টোটাল ললেসনেসের দিকে দেশ যাচ্ছে। এই চরম অরাজকতায় এই বর্তমান সরকার, আমি তো মনে করি দেশ চালাতে পারবে না। জি, দেশ ডাক্তার চালাতে শাহপাটোরি, তাদের গ্যাপ আপনার হচ্ছে। এখান থেকে এই কনক্লুশন থেকে আমি একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে যাই। সরকার দেশ চালাতে পারবে না এরকম কোনো মানে কনক্লুশনে যাওয়ার মতো একটা অবস্থা কি এসেছে, বা এরকমটাকে এখন বলা যায় বলে আপনি মনে করেন? আমি একটু সেনা বা প্রধান কি বললেন সেই প্রসঙ্গে আপনার কাছে জানবো। এখানে যেই মানে শামীম পাটোয়ারি যেটি বললেন সেখানে যদি এক লাইন শুনে। আর ঢাকা শহরের যে অবস্থা এবং যে ধরনের চারিদিকে আন্দোলন এবং আন্দোলনের জন্য বা আন্দোলনের নামে বা আন্দোলন করে যেভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং লোকজন চলাচল করতে পারছে না, আমাদের এই শাহবাগ এলাকা, প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে কাকরাইল এলাকা, গুলিস্তান, ওদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সব জায়গায় যে ধরনের আন্দোলন চলছে, সে কারণে মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে, মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, মানুষ চলাফেরা করতে পারছেন না। এবং যে মবক্রেসি, যেটার উদাহরণ দিলেন পাটোয়ারি সাহেব, যে ধানমন্ডি থানার ওসির সাথে যে আচরণ করেছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং একটি দলের মুখ্য সমন্বয়ক বা সমন্বয়ক তিনি যে থানা থেকে তাদের মুঠ এলাকা দিয়ে ছাড়িয়ে আনেন, এই সব মিলিয়ে একেবারেই সরকার যে খুব দুর্বল, এবং সরকার আইন প্রয়োগ করার ক্ষেত্রে, কঠোর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে মোটিভেট করতে পারছে না, কিংবা নেতৃত্ব দিচ্ছে পারছে না, অথবা দ্বিমুখী আচরণ করছে। এটাও প্রমাণক আছে যে তারা এনসিপি যখন তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে ফোয়ারা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের মাঝখানে যে জায়গাটা আছে, সেখানে তারা যখন ট্রাক দিয়ে মঞ্চ সাজিয়ে গত বৃহস্পতি মানে এর আগের বৃহস্পতিবারে, তারপরের শুক্রবারে যখন মিটিং করলো, তখন তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েত করলো, তখনও বাধা দেওয়া হয়নি। তাদেরকে পানি খাওয়ানো হয়েছে, তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করা হয়েছে। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চ বা মার্চ টু যমুনা করে আসলো, তখন কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টার মধ্যে তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, তাদের লাঠিচার্জ করা হলো, শিক্ষকরা আহত হলেন। মানে একই সপ্তাহে পুলিশকে দুই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হলো, এবং একটু নির্দেশের ভিত্তিতে মোকাবেলা করা হলো। দেশে যেমন ভাবে মামলা হচ্ছে, বিভিন্ন হত্যা মামলা, শত শত আসামি, মাঝখানে একজন চিত্রনায়িকা, তাকে গ্রেপ্তার করা হলো, নাটকীয় সব ঘটনা ঘটছে। এটা সত্যি, একেবারে আমি কনক্লুশনে যেতে পারবো না এই মুহূর্তে, মানে যেতে চাচ্ছি না পাটোয়ারি সাহেবের মতো যে সরকার দেশ চালানোর মতো অবস্থায় নেই। কারণ সরকার যদি দেশ চালানোর মতো অবস্থায় না থাকে, তাহলে কি হবে? তাহলে তাহলে তো অন্য কিছু হয়ে যাওয়ার কথা ছিল, সেটা এখন হয়নি। হয় তৃতীয় কোনো পক্ষ সরকারের দায়িত্ব নেবেন, অথবা জনগণ অভ্যুত্থান করে সরকারকে সরিয়ে দেবেন। সেরকম অবস্থা এখনো যায়নি দেশ। বরং জনগণের একাংশের একটা প্রচারণা তো আবার দেখা যায় জনাব আবু আলম শহীদ খান, যে এই সরকার আরো 5 বছর থাকুক। স্বরাষ্ট্র উপদেষ্টাও রাস্তায় গেলে এটা শুনতে পান যে এই সরকার আরো 5 বছর থাকুক, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণাটাও আমরা দেখতে পাই যে আসলে এরকম একটা বিষয় আছে। আমি একটু আপনার কাছে একটু সেনা প্রধানের, যেহেতু বেশ কদিন ধরে এই বিষয় নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে, গুজবও হচ্ছে বটে। সেনা প্রধান আজকে বলছেন, কয়েকটি বিষয় নিয়ে কথা বলি। করিডোর, আমি সেনাবাহিনী সদস্যদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, যদি কথাগুলো সত্য হয়, যে করিডোরের বিষয়ে তিনি বলছেন যে কোনো করিডোর দেওয়া হবে না। এবং আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও আমরা দেখলাম, তিনিও সাংবাদিকদেরকে ব্রিফ করলেন, তিনি বললেন মানবিক করিডোর এই বিষয়টি নাকি অস্তিত্বহীন, এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি, হবেও না। তিনি মানবিক করিডোরের একটা সংজ্ঞাও দিচ্ছেন যে একটা জরুরি সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, এখানে কাউকে সরানো হচ্ছে না, যেটা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী ও উপকরণ অন্য রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে জাতিসংঘ এটুকু বলেছে, এটুকু আসলে ত্রাণ সামগ্রীর কথা তিনি বলছেন। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? আমি যদি প্রথম থেকে বলি, পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে মানবিক করিডোরের কথাটা আমরা শুনলাম, তারপরে এটা অস্বীকার করা হলো, তারপরে আজকে সেনাবাহিনীর প্রধানের কাছ থেকেও শুনলাম যে মানবিক করিডোর দেওয়া হবে না, এবং আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা বলছি, এটা নাকি অস্তিত্বহীন। আপনি কিভাবে দেখেন, বিশ্লেষণ করেন? না, এই করিডোর নিয়ে তো নানান কথা তাহলে শোনা গেল। প্রথম পররাষ্ট্র উপদেষ্টা এক ধরনের বললেন, তারপরে আমাদের যে ইয়ে আছেন প্রেস সেক্রেটারি যাকে বলেন, প্রেস সচিব, তিনি এক ধরনের কথা বললেন। এবং প্রেস সচিবের নানান কথা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়, যে তিনি আসলে সরকারি কর্মচারী বা গণকর্মচারী কিনা, নাকি তিনি উপদেষ্টার উপরে চরম সুপার উপদেষ্টা কিনা, এরকম অনেকে কথা বলেন। তিনি নিজের থেকে অনেক বক্তব্য দেন, অনেক রাজনৈতিক বক্তব্য তার কাছ থেকে আসে অন্য কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কাছে আসার আগে। এরপরে আমাদের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষ অ্যাডভাইজার, তিনি এক ধরনের কথা বলছিলেন। আজকে যেটা আপনি বললেন যে হ্যাঁ, সেনা প্রধানের যে বক্তব্য দরবারে, সেখানে নাকি এমনকি সেনা প্রধান বলেছেন যে কোনো করিডোর দেওয়া হবে না। তারপর
তারপরে আমি খলিলুর রহমান সাহেবের ওই বক্তব্যটা যেটা আপনি এইমাত্র বললেন সেটা দেখেছি। তো তার মানে এই যে করিডোরকে তারা মাঝখানে আবার প্যাসেজ বলার চেষ্টা করলেন অথবা চ্যানেল বলার চেষ্টা করলেন। তো করিডোর, প্যাসেজ, চ্যানেল যাই বলেন, যে কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় বা বিবদমান যখন লোকজন থাকে সেখানে হুম। জাতিসংঘ এই রকমের কাজ অনেক দেশে করেছে, এবং সেখানে ত্রাণ সামগ্রী, ঔষধ, খাদ্য সাহায্য পৌঁছানোর জন্য আপনার একটা প্যাসেজ করা হয়, বা করিডোর শব্দের খুব নেতিবাচক কেন, করিডোর নিয়ে যখন আলোচনা হয় ভারতকে করিডোর দেওয়া হয়েছে এরকম নেতিবাচক কথা বলে অনেক আলাপ আলোচনা আমাদের দেশে হয়েছে, এবং ভারত বিদ্বেষ প্রকাশ করা হয়েছে, ঘৃণা প্রকাশ করা হয়েছে। সেই কারণে প্রথমে বোধহয় করিডোর শব্দটার ব্যাপারে তারা নেতিবাচক ছিলেন। এখন জাতিসংঘের ওই বিষয়টা তো পুরোপুরি ক্লিয়ার যে যখন এই ধরনের প্যাসেজ বা করিডোর, যে নামে এটাকে ডাকেন, করতে চাইবেন, তখন যারা বিবদমান আছেন পক্ষগুলো তাদের সকলের একমত হতে হবে। এবং এখানে যে জায়গাটার কথা আমরা আলোচনা করছি, যে আমাদের আরাকানের কথা, সেখানে আরাকান আর্মি প্রায় 90% কন্ট্রোলে আছে। সেখানে দেশটা তো কন্ট্রোলে আছে মিয়ানমার জান্তার, যদি যারা সেনাবাহিনী যারা দেশটা চালাচ্ছেন, এবং এদিকে বাংলাদেশ, তাদের তিন দেশের মধ্যে একটা যৌথ আলাপ আলোচনা এবং একমত হতে হবে কোনো কিছু করার জন্য। সেই পর্যায়ে নিশ্চয়ই এখনো আমরা যাইনি। সুতরাং সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, এই আজকে মিটিং এর আগে গতকাল হয়ে যাচ্ছে না, আজকে এবং গতকালকে দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে। সেখানে নিশ্চয়ই তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই এমন হতে পারে, মানে আমি ইয়া করতে চাই না, কোনো কিছু এসিউম করতে চাই না, বাট এমন হতে পারে এই আলাপ আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান বলেছেন যে করিডোর দেওয়া হচ্ছে না বা করিডোর হবে না। সেটাও তো হতে পারে, আমরা জানি না, কারণ আমরা তো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিছু জানলাম না। সেনাপ্রধান বললেন এবং নানান, খলিলুর রহমান সাহেব যেহেতু তার স্ট্যান্ডটা চেঞ্জ করলেন, তো এটা একটা যৌথ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত এমনও হতে পারে। এটা আমি এমন মনে করছি না যেটা সামাজিক নেটওয়ার্কে ভাসছে বা আসছে, বা অনেক আলাপ করছেন যে এখানে সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার মতের দ্বন্দ্ব আছে বা মতের অমিল আছে। মানে যৌথ সিদ্ধান্তটা কিভাবে মনে করছেন? কারণ জনাব খলিলুর রহমান বলছেন যে জাতিসংঘের সাথে আলোচনা হয়েছে, এটুকু বলেছে যে যে পণ্যটি বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে যেন রাখাইনে নেওয়ার জন্য এই বিষয়ে একটা আলোচনা হয়েছে, যেটি আসলে যে আপনি বলছেন করিডোর বা অন্য কোনো নাম। হ্যাঁ, এই ধরনের একটা প্রস্তাব তো জাতিসংঘের মহাসচিব দিয়েছিলেন, সুতরাং এটা তো আলোচনা ছিল। আর ওই আর আলোচনা আর নিয়ে সেনাপ্রধান যে বলছেন নো করিডোর বিজনেস, তার মানে কি, মানে এটুকু হবে না, এটুকুও হবে না যেটুকু খলিলুর রহমান সাহেব বলছেন? সেনাপ্রধান বলেছেন, সেনাপ্রধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাদের রাষ্ট্র যে পরিচালনার ক্ষেত্রে যে শক্তিগুলো কাজ করে। এবং বাংলাদেশে অটোর হিসাবে একটু আগে পরিষ্কার করেছেন যে বাংলাদেশে যে আমাদের পুলিশের যে বর্তমান অবস্থা, আমাদের সিভিল সার্ভিসের, আমাদের জুডিশিয়ারির যে বর্তমান অবস্থা, এবং তাদের উপরে যে আক্রমণ, বিশেষ করে পুলিশের উপরে যে আক্রমণ, এবং পুলিশ তো সেখান থেকে ফিরে দাঁড়ানোর চেষ্টা করছে, বা তাদেরকে সেই নেতৃত্বটা দিতে সরকার ব্যর্থ হয়েছেন এটা বলতে হবে। এবং আমাদের জুডিশিয়ারি যে ধরনের আচরণ আমরা তাদের কাছে প্রত্যাশা করি, যে একটা আইনানুগ আচরণ, সেই আচরণটা হয়তো জুডিশিয়ারিতে আমরা এখন পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। সিভিল সার্ভিসে অনেক অস্থিরতা চলছে, তখন সেনাবাহিনী কিন্তু আমাদের জন্য একটা আশার জায়গা, লাস্ট রিসর্ট যেটাকে বলা হয় সেটা। সেখানকার বাহিনী প্রধান, সেনাপ্রধান যখন কোনো কিছু বলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। করিডোর হবে না এটা যদি সেনাপ্রধান ঘোষণা করে থাকেন বা বলেন, এটা যৌথ সিদ্ধান্ত যদি নাও হয়, যদি এটা প্রধান উপদেষ্টার মতামতের বাইরে যদি বলেন, তাহলে প্রধান উপদেষ্টার পক্ষে বা এই সরকারের পক্ষে করিডোর করা বা এই যে চ্যানেল করা বা মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা, এটা সম্ভব হবে বলে আমি মনে করি। আবু শহীদ খান, ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি কি বুঝতে পারছেন সেটাও একটু স্পষ্ট হই, যে মানে মানবিক করিডোর বলি, চ্যানেল বলি, প্যাসেজ বলি, যেটি খলিলুর রহমান সাহেব বলছেন যে সেদিক দিয়ে কোনো করিডোর না, কারণ তিনি একটা সংজ্ঞাও দিচ্ছেন করিডোরে, যেটা আমি বলছিলাম যে দুর্যোগ কোনো জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, এখানে কাউকে সরানো হচ্ছে না। আমি একটু আইসিআরসির সংজ্ঞা দেখছিলাম, হিউম্যানিটেরিয়ান করিডোর, সেখানে দেখছিলাম হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সও ইনক্লুডেড এর মধ্যে, মানে মানবিক সহায়তা যেটি, সেটাও তো ইনক্লুডেড। তাহলে এটাকে কি মানে মানবিক সহায়তা গেলে এটাকে করিডোর বলা যাবে না? আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করেন এটা একটু শুনতে চাই, এবং সেনা প্রধান যেটা বলছেন আর খলিলুর রহমান সাহেব যেটা বলছেন, এই দুটো বিষয় একটু বিশ্লেষণ জানতে চাই। যে আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, যে করিডোরের কথা বলা হয়েছে, এটা তো একটা সহজভাবে মনে হতে পারে যে যেহেতু জান্তা সরকার মায়ানমারে সাপ্লাই চেন বন্ধ করে দিয়েছে, এই জন্য আরাকান অধ্যুষিত এলাকায় যে বিপুল মানুষরা আছে, বিপুল বলতে আসলে খুব বেশি রোহিঙ্গা ওখানে আর নাই, যারা আছে তারা সাপ্লাই চেন পাচ্ছে না, ওখানে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। তো বাংলাদেশের থেকে যদি একটা ল্যান্ড দিয়ে ওখানে করিডোর করে দেওয়া হয়, তাহলে ইউএন সেখানে তাঁবু করবে, ইউএন সে তাঁবু দিয়ে সেখানে খাবার পৌঁছাবে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ, সিম্পল মনে হয়, কিন্তু আম, এই করিডোর পৃথিবীর যেখানে যেখানে হয়েছে, সিরিয়া, তারপরে লিবিয়া, প্রত্যেক জায়গায় দেশ ধ্বংস হয়ে ছারখার হয়ে গেছে। এবং তার থেকে আমাদের সিচুয়েশনটা মাচ মোর কমপ্লিকেটেড কয়েকটা কারণে। প্রথম হচ্ছে, মায়ানমারের জান্তা সরকার সাপ্লাই চেন বন্ধ করেছে অ্যাজ পার্ট অফ ওয়ার স্ট্র্যাটেজি, রাইট অর রং। এবং বাংলাদেশ যদি করিডোর করে দেয় মানবিক কারণেও, তাহলে সেই মানবিক কারণের করিডোরটা অটোমেটিক্যালি
জান্তা সরকারের সাথে শত্রুতার সৃষ্টি করবে, কারণ তখন সে আরাকান আর্মিকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না। সো মায়ানমার জান্তা সরকার কোনোভাবেই করিডোরের সম্মতি দিবে না। বাই দ্য ওয়ে, করিডোরে কিন্তু দুই দেশের সম্মতি লাগে, এটা মাস্ট। দ্বিতীয় হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি এতে সম্মতি দিচ্ছে দেবে এমন কোনো আমরা নিদর্শন দেখি নাই। আর যদি আরাকান আর্মি সম্মতি দেয়, তাহলে বাংলাদেশ আরাকান আর্মিকে স্বীকৃতি দিয়ে ফেললো, রিকগনাইজ করে ফেললো, মানে জান্তা সরকারের সাথে তার শত্রুতা আরো বাড়লো। এবং জান্তা সরকারের কাছে ফ্লাইট আছে, মিসাইল আছে, ড্রোন আছে, যেটা আবার আরাকান আর্মির কাছে নাই। আরাকান আর্মির কাছে কনভেনশনাল অস্ত্র আছে। তো আমাদের রিস্কটা অনেক বেশি, আমাদের বন্দর সহ সবকিছু রিস্ক আছে। দেন আসেন এই সরকার কেন আগ বাড়িয়ে করিডোরের ব্যাপারে এত আগ্রহী? জাতিসংঘের মহাসচিব যখন আসছিলেন, আমাদের উচিত ছিল যে কোনো মূল্যে আমাদের রোহিঙ্গাদের পাঠিয়ে দেওয়া মায়ানমারে, এই বিষয়ে কোনো পদক্ষেপ হয়নি। আমাদের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ বেশি দরকার, সেই বিষয়ে কোনো আলাপ হয়নি। আলাপ হলো উল্টো একটা আমাদের জমির ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণ একটি ওয়ার জোনে আমরা একটা প্যাসেজ করে দিয়ে আমরা যুদ্ধে এঙ্গেজ হব। আর এই বিষয়ে জনগণের সাথে কোনো কথা হয়নি, স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা হয়নি, পার্লামেন্ট নাই। এরকম একটা এগ্রিমেন্ট করলে পার্লামেন্টে রাটিফাই একটা বিধান আছে, সংবিধানে ক্যাটাগরিক্যাল আর্টিকেল আছে, যে কোনো ট্রিটি পার্লামেন্টে শ্যাল বি লেইড, নামটা হচ্ছে শ্যাল বি লেইড। যখন পার্লামেন্ট নাই তখন এত বড় সিদ্ধান্ত কিভাবে নেবেন আপনি? এখন প্রেস সেক্রেটারি যিনি আছেন, উনি পার্লামেন্ট, উনি 350 এমপি যে কথা বলতেন, উনি একাই সব কথা বলতেন এবং ওনার কথাই একমাত্র দেখা যাচ্ছে। তাই হয়ে থাকে, এটা তো গণতান্ত্রিক একটি সমাজের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেন আসেন, আমি যদিও আইনটা খুব স্পষ্ট জানি না, এই যে ইউএন এর বিপুল লোকজন আসবে, এদের নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা দিতে এখানে ন্যাটো আসতে পারে, ন্যাটো আসলে ন্যাটোর সাথে সাথে কাছাকাছি একটা জাহাজও আসতে পারে। বে অফ বেঙ্গলের কোনো একটা বড় জাহাজ থাকবে, ন্যাটোর জাহাজ, সাহায্যের জাহাজ। মাল্টিপল কমপ্লিকেশন এখানে চলে আসবে এবং ভারত চায়না এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে নাও দেখতে পারে। এই ইস্যুতে ভারত চায়না এক হয়ে যেতে পারে। সো বাংলাদেশের এত কমপ্লিকেশনে যাওয়ার তো কোনো দরকার নেই। বাংলাদেশের যে পলিসি ছিল, রুলস অফ নন এঙ্গেজমেন্ট। আরেকটা কথা সেনাপ্রধান এখানে চমৎকার বলেছেন, শেষ করে দিচ্ছি, যে রোহিঙ্গাদেরকে আপনি আগে পুশ ব্যাক করে মায়ানমারে ঢুকিয়ে দেন, দিয়ে সেখানে একটা এরিয়া ঘিরে ফেলেন, ওইটা হবে করিডোর, সেইখানে আমরা অ্যালাউ করতে পারি। তাহলে আমাদের রোহিঙ্গা সমস্যার একটা সমাধানের পথে গেল, তখন আমরা করিডোরের ঝুঁকি নিতে পারি। আমরা রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য না, ওই দেশের রোহিঙ্গা বা ওই দেশে আটকে পড়া লোকজনকে সাহায্যের জন্য করিডোর দিব। ওই করিডোর দিয়ে তো আরো রিফিউজি চলে আসতে পারে। আপনি যখন রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট হবে এবং করিডোরের সামনে রিফিউজিরা আসবে, ইউএন কনভেনশন অনুযায়ী আপনি যখন বাধা দিতে পারবেন না, আপনাকে খুলে দিতে হবে, এটাই নিয়ম। তো আমরা মনে করি যে অবশ্যই সরকার এখান থেকে রিট্রাক্ট করেছে, রিট্রিট করেছে, ইট ইজ এ ওয়াইজ মুভ। বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান একটা মোটামুটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মধ্যেই আছে। মানে এবং সরকার ইলেকশন এখান থেকে সরে ডকুমেন্টেশন, এসেছে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সরকার সরে এসেছে। এটা খুব চমৎকার একটা ইন্টারেস্টিং ভেঞ্চার হতো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য। ভারতের পেটের মধ্যে একটা দেশ, চায়নার 100 মাইলের মধ্যে একটা জায়গায় একটা ইউএন প্রেজেন্স হবে, একটা ইউএন তাবু বসবে, ন্যাটো প্রেজেন্স হবে, এটাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব হ্যাপি হবে। মানে সেনাবাহিনী যদি ওয়েস্টার্ন অ্যালাউ ওয়ার্ল্ড না করে, মানে সরকারের তো এটা করবার কোনো বাস্তবতাও নাই, আছে কি? মানে এই সেনাবাহিনী, বিষয়টি খুবই সেনাপ্রধান যেভাবে critical। বলছে নো করিডোর বিজনেস, অতএব সেজন্য জিজ্ঞাসা যে সেনাবাহিনী যদি এটা বলে তাহলে কি সরকারের এটা করবার কোনো সুযোগ আছে? কারণ আমি এটা জিজ্ঞাসা করছি এই কারণে যে এর আগে আমরা শুনেছি মানে বিএনপি থেকে শুরু করে এমনকি এনসিপির কাছ থেকেও, যারা সরকারের বিভিন্ন সাথে আসলে সমঝোতার মধ্যেই চলে অনেকটা, কিন্তু তারাও বলছে যে করিডোর বিষয়ে সরকার আলোচনা করে নাই, এরকম কথাবার্তা ইসলামিক অনেকগুলো দল বা বক্তাদের কাছ থেকেও এই বিষয়ে কথা শোনা যাচ্ছে। কিন্তু সরকার এই বিষয়ে মানে আলোচনা হয়েছে বা মানে খুব স্পষ্ট করেনি। এজন্যই আমি আসলে এই বিষয়টা জিজ্ঞাসা করছি যে নানা পক্ষ থেকে আপত্তি আসার পরেও যখন এই বিষয়টা নিয়ে কথা হয়েছে বা আলোচনা হয়েছে, মানবিক করিডোর না অন্য কিছু এরকম করে বলার একটা জায়গা বা চেষ্টা তৈরি করা হচ্ছে, তখন সেনাপ্রধান যখন বলছে নো করিডোর বিজনেস, তার মানে কি এটি মানে সেনাবাহিনী না চাইলে এটি আর হওয়া সম্ভব না? দেখুন, যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু দেশে কোনো প্রাইম মিনিস্টার আক্ষরিক অর্থে নাই, এই জিনিসগুলো তো লফুলি করে হচ্ছে মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর সশস্ত্র মন্ত্রণালয়, দেন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, দেন একটা পার্লামেন্ট রাটিফিকেশন। এই প্রসেসগুলো ছাড়া এখন তো সেনাবাহিনীকে বাইপাস করে এটা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর যদি সেনাবাহিনীকে বাইপাস করে এটা করা হয়, তাহলে সেটা অবশ্যই দেশের স্বার্থে বলে কেউ মনে করছে না। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। দেশের স্বার্থে এটা কতটুকু প্রয়োজনীয় না প্রয়োজনীয় সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মনে হচ্ছে এটা দেশের সাথে করা হচ্ছে না। পারসেপশন, একটা পারসেপশন দাঁড়িয়ে যাচ্ছে। এই পারসেপশনটাকে সরকারের আর বাড়তে দেওয়া উচিত না, কারণ সরকারের কোনো রাজনৈতিক দল নাই, সরকারের কোনো রাজনৈতিক ফেস নাই, সরকারের কোনো সাপোর্ট বেস নাই। এক্ষেত্রে যদি একটা পারসেপশন চলে আসে যে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে অথবা করিডোর দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এই পারসেপশনের যে ফলে এই পারসেপশনটাকে কনভার্ট হয়ে যে আন্দোলন হবে, সেই আন্দোলন সরকার দমন করতে পারবে না, নিষ্ঠুর হতে হবে। তখন সরকার অনেকগুলো বেস নষ্ট হয়ে যাবে। আমি মনে করি এত কমপ্লিকেশন যাওয়ার তার মানে কোনো প্রয়োজন নেই। এটি বোঝা যাচ্ছে আপাতত এরকম কোনো সিদ্ধান্ত হচ্ছে না। তাই মনে হচ্ছে কি, আমি যদি এক লাইন একটু শুনি জনাব আবু আলম শহীদ খান, একটু নির্বাচনের ইস্যুতেও কথা বলবো, কিন্তু আপাতত কি এটি মনে হচ্ছে যে আপাতত করিডোর এর বিষয়টি আর আসছে না বা হচ্ছে না?
না, সেনাপ্রধান যদি বলে থাকেন যে নো করিডোর, ফুল স্টপের মতো, হুম। তাহলে তো করিডোর হচ্ছে না, এটা ধরে নিতে হবে। জি। সেনাপ্রধান নিশ্চয়ই, আমি আমি যেটা মনে করি যে সেনাপ্রধান নিশ্চয়ই আমাদের যে রাষ্ট্র পরিচালনা যারা করছেন, প্রধান উপদেষ্টা, আমাদের রাষ্ট্রপতি, তাদের সাথে তার যোগাযোগের ভিত্তিতেই এরকম একটা সিদ্ধান্তের কথা জানাতে পারেন, সেটাই আমার কাছে স্বাভাবিক। আর সেনাপ্রধান যদি নিজ থেকেই বলেন যে অন্যদের সাথে যোগাযোগ হয়নি, এটা যদি ধরে নেই, তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা সংকট। এবং এই সংকটে কিন্তু সেনাপ্রধান যেটা বলেছেন যে নো করিডোর, কারণ করিডোর দিতে হলে তো সেনাবাহিনীকে এনগেজ করতে হবে, তাদেরকে সেখানকার সুরক্ষার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা দিতে হবে। সুতরাং সেনাপ্রধান যদি এটা বলে থাকেন, বলেন যদি, তাহলে সেখানে করিডোর হচ্ছে না। জি, এটা ব্যাস শাহীন পাটোয়ারি, এটি আপনাদের জন্য কেমন বার্তা, এটা একটু শুনতে চাই। কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারছে না, যদি যেই ভাবে আইন হয়েছে বা অধ্যাদেশ যা হলো, যা পরিবর্তন হলো, তাতে বোঝা যাচ্ছে। আপনাদেরও কি অবস্থা সেটা একটু শুনতে চাই। আপনাদেরকেও, মানে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার আন্দোলন আছে, সেটির জন্য দাবি আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। লিগ্যাল নোটিশ যা দিয়েছে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক সাম্বরি। এনসিপি এখন নিবন্ধন পায়নি, এনসিপির কোনো মার্কা হয়নি। জাসদ সহ সমস্ত দল, মানে একটা পার্সেন্টেজ 50% লোক বাদ, বাংলাদেশের মুখ্য দলের 50-60% বাদ। বাদ দিয়ে একটা ভোট হবে, হলো একটা সরকার আসলো, খালি মাঠে 350টি আসনের বন্টন হবে। তারপরে সেই সরকার কোনদিন 5 বছর থাকতে পারবে? আর এই 30-40-50% লোক কেন পারবে না? বাদ পেরেছে দিয়ে তো, যে মানে সরকার 14 সালে নির্বাচন করে 18 সালে তারা তো 14 পেরেছে। সালে আওয়ামী লীগ পেরেছে, এটা কোনো ভালো নিদর্শন না। এটা একটা খারাপ নিদর্শন। আওয়ামী লীগ পেরেছে বলেই আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে আছে। আওয়ামী লীগ যদি ব্যর্থ হতো, তাহলে আওয়ামী লীগ দেশ ছাড়া হতো না। আওয়ামী লীগ 2 বছরের মাথায়, যেটা সেই সময় সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ সাহেব, উনি বলেছিলেন আকার ইঙ্গিতে 16 সালে একটা ভোট দেওয়া উচিত। সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন যে নির্বাচনটা 14 সালে পিছিয়ে দেওয়া উচিত, অথবা মধ্যবর্তী ইলেকশন। যারা পৌর রাজনীতিবিদ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ আওয়ামী লীগের, তারা কিন্তু মধ্যবর্তী ইলেকশনের পক্ষে ছিল, কিন্তু এটা হয়নি। এই যে না হওয়াটা, এটা তো আওয়ামী লীগ তখন সাময়িক স্বস্তিতে থাকলেও আজকে তো বিশাল অস্বস্তিতে পড়ে গেছে, বিশাল। তো এখন একটার পর যদি ভোট একটা হয়েই যায়, সেই ভোটে যে সরকার আসবে, তারা ওই অস্বস্তি নিয়েই থাকবে, এবং সেটা আওয়ামী লীগকে একটা লেভারেজ দেবে যে আমরা একতরফা করেছি, তোমরাও একতরফা করলাম। এবং সেই সরকারের বিরুদ্ধে ছোট ছোট আন্দোলন হবে, এবং কোনো একটি আন্দোলনে গিয়ে পুলিশের গুলি হবে। হুম। তখন আওয়ামী লীগ বলবে আমরা একতরফা ভোট করেছি, তোমরাও করলা, তোমরাও মানুষ মারার অভিযোগ আমাদেরকে দিয়েছো, তোমাদের আমলেও মানুষ মারা গেল। দা ইলেকটোরাল রিজেকশনের উপরে পৃথিবীতে আর কোনো রিজেকশন হয় না। ভোট হবে, ভোটে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে ভোট করতে পারবে না। ডিসেম্বরে যদি ভোট হয়, আওয়ামী লীগের দুর্নীতিবাদ, যারা হত্যাকারী, টর্চার করেছে, জমি দখল করেছে, এলাকায় যারা বাহিনী চালিয়েছে, তারা এলাকায় ঢুকতে পারবে না। যারা পালিয়ে গেছে, তারা সহজে ঢুকতে পারে না। কিন্তু ক্লিন কিছু লোক আওয়ামী লীগের ভোট করতে পারবে। লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লোকাল এলিট, ইয়াং ছাত্রনেতা, তারা যদি ভোট করে, বাংলাদেশের রাজনীতির ভারসাম্যটা আসবে। আরেকটি হচ্ছে ইসলামিক যে রাইজিং বাংলাদেশে হচ্ছে, এটা ব্যালেন্স করতে একটা কাউন্টার প্রোগ্রেসিভ, সকল প্রোগ্রেসিভ ফোর্স দরকার। বিএনপি একা ইসলামিক ফোর্স হ্যান্ডেল করতে পারবে না, বিএনপি একা এর সাথে কমব্যাট করতে পারবে না। এবং বিএনপির সাথে যদি আপনি সংসদে দেখেন, যদি বিএনপি হয় সরকারি দল আর ইসলামিক দল হয় বিরোধী দল, বিরোধী দল সংসদে যে বক্তব্য দেবে, এটা রিফ্লেকশন হবে বাইতুল মোকাররমে। দেশটা আস্তে আস্তে ইসলামাইজেশনের দিকে যাবে, যেটা ইসলামীয় ফোবিয়ারা অনেকে বলছে, এটা ক্লাস্টোফোবিয়া অনেকে বলতে পারেন। কিন্তু ইন দ্য অ্যাবসেন্স অফ বিগ একটা বড় পার্টি না থাকলে, বা বড় একটা শক্তি না থাকলে, ওই ভ্যাকুয়ামটা ইসলামিক শক্তি পৃথিবী নিয়ে নেবে। এর ফলে দেশটা স্ট্যাবল হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দরকার, ইলেকট্রাল গভর্নমেন্ট আসবে স্ট্যাবিলিটির জন্য, বিজনেস ইনভেস্টমেন্টের জন্য, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য, এবং রিকগনিশনের জন্য। যখন একতরফা ভোট হবে, তখন এই রিকগনিশনটা হবে না, তখন ন্যাচারালি এই বিজনেস ইনভেস্টমেন্ট হবে না, জব ক্রিয়েশন হবে না। আমরা জাতীয় পার্টি নিবন্ধন বাতিল হতে পারে, এটা নিয়ে যে খুব অরিড এমনটা না। জাতীয় পার্টি বা কোনো রাজনৈতিক দলই বাতিল নিবন্ধন দিয়ে, আরেকটি ব্যাপার আছে, আপনি যদি প্রশ্ন তুলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো সন্ত্রাসী অভিযোগ কেউ আনতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে আগে বাতিল করা, তারপরে না নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত বা বাতিল করবে। যেহেতু আমাদের বিরুদ্ধে ওই অভিযোগটি কেউ আনছে না, সেহেতু আমরা মনে করি আইনগতভাবে এই সুযোগটা নাই। যদিও আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতটাও আইনগতভাবে ত্রুটিযুক্ত হয়েছে অনেকভাবে। আমার ব্যক্তিগত অভিমত, দেশের স্বার্থ রক্ষা হবে, একটা রিফর্মড আওয়ামী লীগের, মডিফাইড আওয়ামী লীগের, কিছু ক্ষমা চাওয়া আওয়ামী লীগের একটি শক্তি দিয়ে ভোটে অংশগ্রহণ, এবং সেখানে একটি ইনক্লুসিভ পার্লামেন্ট হবে, সকল দল সেখানে অংশগ্রহণ করবে, একটি স্লিম সরকারি দল হবে। দেখুন, বাংলাদেশে গত 15 বছরের প্রবলেম ছিল সরকারি দল না, প্রবলেম ছিল ছোট বিরোধী দল। আমাদের এখন বড় বিরোধী দল দরকার, এবং আরো খোলামেলা বলি, হ্যাঙ্গিং গভর্নমেন্ট দরকার। যে গভর্নমেন্ট ভয় পাবে যে আমি স্বৈরাচার হলে আমার সাপোর্ট বেস চলে গেলে বাই ইলেকশন হবে, অথবা ইন্টারিম ইলেকশন হবে। এটা একটা ফ্রাজাইল ব্যবস্থা। এই ফ্রাজিল ব্যবস্থাই সরকারকে স্বৈরাচার হওয়া থেকে বাধা দিবে। না হলে যেই মুহূর্তে ভোট হবে, যেই মুহূর্তে বিএনপি আসবে, ইনফ্যাক্ট ভোটের 15 দিন আগেই সমস্ত প্রশাসন, সমস্ত পুলিশ, সমস্ত মধ্যমন্তার লোক, সমস্ত সন্ত্রাসী, বালু ব্যবসায়ী,
চোর ডাকাত গুন্ডা বদমাশ সবাই সবাই বিএনপি হয়ে যাবে এবং বিএনপি ঠেকাতে পারবে না। হুম। এবং সেই প্রশাসন সম্বলিত বিশাল একটি রাজনৈতিক শক্তি টাইরান হওয়ার পথে কোনো বাধা থাকে না। টাইরান হওয়ার পথে যেমন কোনো বাধা আগে না সবাই থাকে। আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এরকম পরিস্থিতিতে নির্বাচন হতে গেলে সবাই বিএনপি হয়েছে। এক্স্যাক্টলি জি, আমি একটু এক্স্যাক্টলি তাই হবে। জি এই বিষয়ে বেশি জনাব আবুল মনে হবে। শহীদ খান আপনার মতামতটা শুনিনি, আপনি এই বিশ্লেষণের সাথে একমত কিনা? আর আপনি যে ভালো নির্বাচনের কথাটা বলছিলেন, ভালো নির্বাচন, আপনি কি দেখতে পাচ্ছেন সামনে সেরকম ভালো নির্বাচন হতে যাচ্ছে? এরকম ভাবে জ্যোতিষের মতো বলা যাবে না, বাট ভালো নির্বাচন করা সম্ভব। ভালো নির্বাচন কোনো একেবারে এমন জিনিস না যে এটা করা যাবে না, এবং বর্তমান পরিস্থিতি হোক যে কোনো পরিস্থিতিতে একটা ভালো নির্বাচন করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে, এবং সরকার যদি তার যে উইংগুলো আছে, জুডিশিয়ারি, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি একটা ভালো নির্বাচনের জন্য নির্দেশনা দিতে পারে এবং উদ্বুদ্ধ করতে পারে, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব। এখন যে আলোচনা পাটোয়ারি সাহেব করলেন সেটাই তো কিছু লোকের আলোচনা, যে এরকম একটা নির্বাচন করলে আবার ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে বা ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা নিয়ে যেতে হবে, সেটা বিএনপির নামেই হতে পারে। তো সেজন্যই তো আমরা এরকম নির্বাচন চাই না, সেই জন্য আমরা সংস্কার চাই, এবং সংস্কার করার মধ্য দিয়ে আমরা এরকম ব্যবস্থা করতে চাই যাতে ফ্যাসিবাদ পুনর্জাগরণ না হয় বা ফ্যাসিবাদ আবার ফিরে না আসতে পারে। তো এইটা তো বলা যাবে না, আপনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে সেই দল ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করবেন, এবং তারা ফেসিবাদ হতেও পারেন, তখন আপনি আবার লড়াই করবেন। কিন্তু তার আগেই ফেসিবাদ আসবে আসবে জুজুর ভয় দেখে নির্বাচন করবো না, আরো 5 বছর সময় নিব, সেটা কিন্তু সাপোর্ট করা যাচ্ছে না। তো এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম যে একটা নির্বাচন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বা সেনাবাহিনী এবং অন্যান্য সকলের যদি সমর্থন থাকে এবং সরকারের যদি পূর্ণ সদিচ্ছা থাকে, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব, যেখানে মাস্তানরা নির্বাচন কেন্দ্র দখল করে তাদের ইচ্ছা মতো কিছু করতে এখন পারবে সেটা না। সম্ভব? এবং আপনিও বলছিলেন যে রাজনৈতিক প্রশাসন পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না, সেনাপ্রধানের বক্তব্যের মধ্যেও সেই বিষয়টা আছে যে প্রশাসন পুলিশ তারা সঠিকভাবে কাজ করছে না, ফাংশন করছে একমাত্র সেনাবাহিনী, এরকম একটা বক্তব্য সম্ভবত তার আজকের বক্তব্যও ছিল। আগের বক্তব্য যদি দেখি যেটা আসলে প্রকাশে এসেছিল, সেখানেও তিনি এই প্রসঙ্গে বলেছিলেন। তো এরকম যদি হয় তাহলে কি ভালো নির্বাচন হতে পারবে যদি প্রশাসন পুলিশ সঠিকভাবে কাজ না, করে? এটা তো উপদেষ্টা পরিষদ যারা সরকার পরিচালনা করছেন তাদের সীমাবদ্ধতা, যে তারা প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারিকে ঠিকমতো কাজে লাগাতে পারছেন না, অথবা তাদের কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে পারছেন না। আপনি যদি মব, এটা তো প্রথম দিন থেকেই আপনার কিছু ছাত্র সচিবালয়ে ঢুকে গেল, তখন একটা নিরাপত্তা অভাবও ছিল যে কারণে তারা ঢুকতে পেরেছিল। কিছু ছাত্র, অল্প সংখ্যক ছাত্র ঢুকে গেল এবং আপনি তখন পরীক্ষাটা বন্ধ করে দিলেন, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যা হলো, একটা অটো পাসের মতো অবস্থা সৃষ্টি করলেন। যখন যেখানে যে কয়েকজন মিলে একটু দাঁড়িয়ে গেলে হয়, তারপরে আপনি তাদের দাবি মেনে নিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে এই গত 10 মাসে আইন শৃঙ্খলা রিলেটেড। সেই সমস্ত ঘটনায় আমরা সরকারকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে এবং অর্ডার করতে দেখিনি। সানডে, টিউসডে এরকম ঘোষণা করে কয়েকটা কলেজ, একটা কলেজে একদম তছনছ করে দিয়ে আসলো, বিভিন্ন জায়গায় ঘরে ভিতরে মানুষ ঢুকে যাচ্ছে, তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, অথবা তারা কি আরেকটা কোঅর্ডিনেশন ছাত্র সমন্বয়কের নামে লোকজনের বাড়ি করে ঢুকে গিয়েছে, এবং তাদের গ্রেপ্তার করা হয়নি, ব্যবস্থা করা হয়নি। তাদের যে গ্রেপ্তার করা সম্ভব, একজন ওসি এটা প্রমাণ করলেন, আমাদেরকে দেখতে হলো 10 মাস পরে, যে একটা থানার ওসি যদি মনে করেন যে মবকে কন্ট্রোলে আনা সম্ভব, সেটা করা সম্ভব, থানার ওসি তো দেখিয়ে দিয়েছেন। তার মানে আমি ওইটা প্রমাণক হিসেবে যদি ধরি, আমি মনে করি আমার প্রত্যেক থানার যারা এখন ওসির দায়িত্বে আছেন, থানায় যারা পুলিশের দায়িত্ব এখন পালন করছেন, তাদের উপর অনেক চাপ আছে, তারা নৈতিক মনোবল তাদের অনেক শক্তিশালী নয়, কিন্তু তারা এই মবকে আগামী 24 ঘন্টার মধ্যে কন্ট্রোল করতে পারে। 24 ঘন্টার মধ্যে যদি সরকার মব কন্ট্রোল করতে চায়, সেখানে তো প্রশ্ন যে সরকার এটা চায় কিনা, নাকি সরকার মবের উপরে ভর করে অন্যদের ভয় দেখাতে চায়, একটা ভয়তন্ত্র সৃষ্টি করতে চায়। যেটা শামীম পাটোয়ারি বলছিলেন যে তার আওয়ামী লীগ, তাদের দল এবং অন্যান্য যারা ইলেকশন করেছে 2008-এ, 9-8-এর যে ইলেকশন, আমি অন্য ইলেকশন 14, 18, 24-এর এই নির্বাচনের কোনো তথ্য বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনাই করতে চায় না, এখানে এগুলো কোনো ইলেকশন ছিল না। কিন্তু 2008-এর ইলেকশনে তো তারা 57% ভোটারের ভোট পেয়েছিল, 57%। এটা কমতে কমতে এখন কত পার্সেন্ট হয়েছে? কমান আপনি 40% বলেন, যে 17% মাইনাস করে কমান, 40% হলে আপনার ভোটার যদি 12 কোটি হয়, তাহলে 40%-এ কি হয়? প্রায় 5 কোটির মতো ভোটার তাদের সাথে আছেন। আরো কমান, 30% করে দেন, তাহলে কি হয়? তাহলে প্রায় 3,60,70,00,000 ভোটার তাদের সাথে আছে। আরো কমান, 20% করেন, ওর নিচে বোধহয় কেউ কমাতে রাজি হবেন না বা কমানো যাবে না আসলে। তাহলে 20% হলেও তাদের কাছে 2.5 কোটি 3 কোটি ভোটার আছে। এদেরকে বাদ দিয়ে যদি আপনি একটা ভোটের আয়োজন করেন, সে ভোটটা কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা অবশ্যই একটা বিচার বিবেচ্য বিষয়, এবং একটা রিকনসিলিয়েশন করতে হবে।
আপনি ফেসিবাদের রিটার্ন চান না পার্টির সাথে আমি একমত। আমি হচ্ছে এই বাংলাদেশের একটা হ্যাং পার্লামেন্ট হোক, কিন্তু আমার চাওয়া দিতে হবে না, এটা জনগণ ভোট দিয়ে কিন্তু চাইতে কিন্তু হবে, তাই না? আমাকে ভোট দিয়ে এটা একটু বলবেন জনাব আবুল শহীদ খান, সেটি এখন কিভাবে সম্ভব? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে এখন আর ইনক্লুসিভ নির্বাচন কিভাবে সম্ভব? মানে যেটি বলছেন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে যোগ করে বা তাদেরকে আপনি নিয়ে সম্ভব? যেভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, যেভাবে করা হয়েছে, সেটা তো এই করাটা যেভাবে করা হয়েছে এটা কতটা আইনানুগ হয়েছে এটা নিয়ে বিতর্ক তো চলতেই থাকবে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করেছেন প্রায় 8-9 প্যারাগ্রাফে, তার 7 প্যারাগ্রাফে ছিল কি কি কারণ, তারপরে শেষ প্যারাগ্রাফে এসে বললেন এইসব কারণে আওয়ামী লীগের কার্যক্রম ওই যে বিচার চলছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্থগিত করা হয়েছে কার্যক্রম। আপনি এইসব কার্যক্রম এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এইসব নিয়ে আপনি জানেন যে কোনো দলকে নিষিদ্ধ করে, কোনো দলকে কার্যক্রম স্থগিত করে সেই দলকে দাবিয়ে রাখা যায় না, এটা পৃথিবীতে কোথাও হয়নি। এবং সবচেয়ে বিষয়টা হচ্ছে আরো ভালোভাবে যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি, আপনি নিষিদ্ধ দলগুলির জনসমর্থনটা চিন্তা করেন না একবার। আপনি আমাকে বলেন তো এমন কোন দলকে নিষিদ্ধ করা হয়েছে যে দলের 10%-এর বেশি জনসমর্থন ছিল কোথাও? আমাদের দেশে আপনি চিন্তা করেন যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের জনসমর্থনটা কি? কারো 1%, কারো 0.01%। জামাতে ইসলামের বেশ কিছু 5-6% বা 7-8% বলতে পারেন। তারপরে জামাতে ইসলামকে নিষিদ্ধ করে বা জামাতে ইসলামের কার্যক্রম নিষিদ্ধ স্থগিত করে কি লাভ হয়েছে? কোনো তো লাভ হয়নি। এতে লাভ হয় না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করতে হবে, যেটা মুসলিম লীগের ক্ষেত্রে জি, হয়েছে। এখন মুসলিম এখন লীগ জনাব আবুল দল শহীদ খান, নাই। আমরা উচিত অনুচিত হলে খারাপ হবে ভালো হবে এই বিষয়গুলো আলোচনা করতে পারি, কিন্তু এখন যা হয়ে গেছে, একটা অধ্যাদেশ জারি হয়ে গেছে বা আইনে একটা সংশোধন। প্রজ্ঞাপন জারি হচ্ছে, এটা প্রজ্ঞাপন, পিস হ্যাঁ, অফ পেপার। এই প্রজ্ঞাপন তো কালকে সকাল 10টায় যখন যদি তাদের মনে হয় যে না এই প্রজ্ঞাপনটা আমরা ভুলভাবে জারি করেছি, আমরা একটা রিকনসিলিয়েশন করতে চাই, আমরা একটা এমন নির্বাচন করতে চাই যে নির্বাচনের যে কেউ প্রশ্ন তুলতে পারবে না যেটা একতরফা বা একটা দল এত বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, এবং তারাও যেন এটা বলতে না পারে কালকে এই প্রজ্ঞাপন বাতিল করা সম্ভব। এই কাজটা এই কি আর এই প্রজ্ঞাপন সরকারের মানে এই সরকারের করাটা বাস্তবতা সম্পন্ন মনে হচ্ছে? কারণ এই সরকারই এই প্রজ্ঞাপনটা দিল, এর পক্ষে ব্যাখ্যা দিল, তারপরে আবার প্রজ্ঞাপন উঠিয়ে নেবে, এরকম কোনো। এই সরকার যদি কোনো ভুল কাজ করে থাকে বা এই সরকার যদি মনে করে যে আরেকটি কাজ করা সঠিক হবে, তাহলে কেন করতে পারবে না? এই প্রজ্ঞাপন বা এই যে নিষিদ্ধ করার জন্য দেশব্যাপী যে আন্দোলন হয়েছে, দেশব্যাপী তো কোনো আন্দোলন হয়নি, কোথাও কোথাও হয়েছে এবং ঢাকায় মূলত হয়েছে। আপনি কত লোক এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এটা আপনি বিবেচনা করেন। সুতরাং এটা যে এমন একটা জনপ্রিয় দাবি যেটা না করলে বাংলাদেশ একেবারে রসাতলে চলে যাবে, ধ্বংস হয়ে যেত আর সরকার চালানোই যেত না, এরকম না। কিন্তু জি, এতে তো অনেকে মনে করেন যে এটা কি ফ্রেন্ডলি গেম কিনা, এটা এই আন্দোলনকে আয়োজন করা হলো কিনা, তারপরে এই আন্দোলনের আয়োজনের মধ্য দিয়ে আমরা এই কাজটা করলাম কিনা, এরকম তো অনেকে মনে করেন। সুতরাং আপনি একটা প্রজ্ঞাপনে পিস অফ পেপার সরকার যদি বিবেচনা করে, আলাপ আলোচনা হয়, অন্যান্য রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছতে চায়, আমরা যদি নির্বাচন নিয়ে আসলেই আরো গভীরভাবে আলোচনা করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা আলোচনা করে এগুলোকে ঠিক করতে পারবো। ঠিক করা যাবে না সরকার এটাকে ভুল এটা মনে করেন কিনা কোনো বা ওই কিছু ফাইনাল সিদ্ধান্তটা না, নিতে আদৌ চান কিনা সেটা একটা বড় প্রশ্ন, সেটা হয়তো আমরা সামনে কিন্তু দেখবো। কোনো কিছু ফাইনাল না, কিন্তু নাথিং ইজ ফাইনাল। বলে না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সরকার রাজনৈতিক দলের সরকার না, আবার এই সরকার তো রাজনীতি নিয়ে কাজ করছে, রাজনীতির উপরেই কিন্তু বসে আছে দেশটা, এবং অনেক রাজনৈতিক সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে। জি।